যেহেতু এখন নতুন সরকার আসছে, অনেকেরই জামিন হয়ে যাবে। এখন শাহজাহান ওমর আছে, এছাড়া আরো যারা আছে অনেকেরই জামিন হবে, এবং আমি মনে করি জামিন হওয়া উচিত। আপনি রাজনীতিবিদদের দীর্ঘদিন কেন আপনি আটকায় রাখবেন? বিচার হইলে যদি শাস্তি পায়, শাস্তি ভোগ করবে, কিন্তু আপনি তাদেরকে দীর্ঘদিন জাস্ট পলিটিক্যাল কারণে তাদেরকে জামিন দিবেন না, এটা আইনের শাসন না। যেহেতু আমরা ইনক্লুডিং আনিসুল হক, সালমান এফ রহমান, পলক, এরাও এদের কথা বলতেছেন যে এদের জামিন দেওয়া উচিত। আমি মনে করি কন্ডিশন দিয়ে জামিন দেওয়া উচিত, কারণ ফাইনালি যদি বিচার এসে মুক্ত হয়, ফাইনাল বিচারটা হলো এপিলেট ডিভিশনের বিচারের পরে দেখা যায় যে 5 তারিখের পরে আগের সরকারের সময় যারা শাস্তি পেয়েছে সব খালাস হয়ে গেছে। তো সেই বিচার যদি না হয়, তাহলে এই তার জীবন থেকে যে সময়টা চলে যায়, সেই সময়টা আপনি ফেরত দিতে পারেন না, মিসক্যারেজ অফ জাস্টিস হয়। সো জামিন দীর্ঘ সময় জামিন আটকানো, জামিন না দেওয়াটা ন্যায় বিচার না। তো এখানে যারা যুদ্ধবন্দী ট্রাইব্যুনাল আছে তাদের হয়তো জামিন নাও হতে পারে, কিন্তু যারা পেনাল কোড বা অন্য আইনে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা হয়তো জামিন পেয়ে যাবে বলে আমি ধারণা করি। আর 15 জন অফিসারের বিচার, এইটা এখন কোর্ট মার্শালে হবে কিনা বা ট্রাইব্যুনাল হবে, এটা ডিপেন্ড করে এই সরকারের উপরে। এই সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার কেন জানি মনে হয় যে এদের ওই ট্রাইব্যুনাল হবে, কারণ ইতিমধ্যে বা একটা চিফ প্রসিকিউটর একটা স্টেটমেন্ট দিয়েছে যে ট্রাইব্যুনাল আগের মতো করে চলমান থাকবে। তো তা দিয়ে আমার ধারণা সৃষ্টি হয়েছে এটা এখানে চলবে। তবে এই 15 জনের ব্যাপারে আমি আবার একটু বলি যে এদের ভিতরে 5-6 জন আছে ইনোসেন্ট, আমার নলেজ আছে, ব্যক্তিগত নলেজে রয়েছে, এবং এই তদন্তটা অনেকটা ফল্টি হয়েছে। সেইটার প্রমাণ কি? ব্রিগেডিয়ার গোলাম আজমি কিন্তু বলেছে যে তাকে যে অ্যারেস্ট করতে গিয়ে কিডন্যাপ করেছে তার একজনের নাম বলেছে মকসুরুল। তো সেটা বলেই দিয়েছে কর্নেল মকসুরুল। হ্যাঁ, তারপরে আপনার কর্নেল হাসিনের যে ইয়ে করছে সেটাও তো ওই সিটিএবি এর। এখন 16 সালে ব্রিগেডিয়ার জেনারেল আজমি এখানে কিডন্যাপড হলো। তো এই 16 সালে পরে সিটিআইবি যারা, এই সিটিআইবি তে যারা চাকরি করেছে শুধু তাদেরকে নিয়ে আসছে। আমাকে ধরে নিয়ে গেছিল, আমার নামে নাম মেজর জেনারেল সরোয়ার, একজন 15 লং কোর্সের, আমি হলাম 18 লং কোর্সের। কই সে তো এখনো অ্যারেস্ট হয় নাই, ঘুরে বেড়াচ্ছে, তদন্ত চলতেছে। ওখানে ব্রিগেডিয়ার সাজাদ নামে একটা অফিসার ছিল, 7 বছর ওখানে চাকরি করেছে। এই কোরস ফায়ারের ফাইল মিথ্যাভাবে রেডি করতো, কোরস ফায়ার গুব এই ফাইল সে রেডি করতো, মাহবুবরা গিনির ভাই। এরকম অনেকে আছে যারা সত্যিকার অপরাধ করেছে, তাদেরকে ধরা হয় নাই, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। সেই জন্য কোর্ট মার্শাল করার সুবিধা কি, যারা সত্যিকার অন্যায় করেছে তাদের শাস্তি হতো। আর এইখানে যে তদন্ত করেছে, এই তদন্ততেও আমরা এই ভুলটা দেখতে পাচ্ছি, এবং সেইখানে অনেকে এটা বলেছেও, আমি নাম বলবো না, যে যাদের সাক্ষী হওয়ার কথা তারা সঠিকভাবে ফ্যাক্ট ডিসক্লোজ করেনি বলে তারা এখন আসামি হয়ে গেছে। তো যাদের সাক্ষী হওয়ার কথা তারা কেন আসামি হবে? ফ্যাক্ট ডিসক্লোজ না করলে দেয়ার আর আদার মিনস এন্ড ওয়েস, সেইটাকে সত্য বের করে আনা। সো এই ধরনের কথা যখন হয় তখন বোঝা যাচ্ছে যেটা বিচারের নামে এই যারা ইনোসেন্ট তাদেরকে এইখানে একটা তারা একটা মিসক্যারেজ অফ জাস্টিসের সম্মুখীন হতে চলেছে বলে আমার মনে হয়। সো আমি এইখানে সেই জন্য আমি বলি যে এটা ডিপেন্ড করে এই সরকারের উপর। এখন যেহেতু ইন্ডিয়ান একটা প্রভাব এখানে রয়েছে, এবং আরেকটা কথা বলি যে এখানে কিন্তু অনেকেই বলে থাকে যে তার কাছের মানুষ অনেকে এই মানে রয়ের প্রভাবিত অনেকেই। তো এইগুলা ভবিষ্যতে আরো বের হবে। এখন ইন্ডিয়া যদি চাপ সৃষ্টি করে, না ঠিক আছে ডিফেন্স অফিসার থেকে ইয়ে করো, এখন কোর্ট মার্শালের মাধ্যমে ট্রাই করো, হইলেও হইতে পারে। এখন এই সরকার নিজে থেকে সিদ্ধান্ত নেবে কিনা আমার সন্দেহ রয়েছে। আর আপনি জেনারেল ওয়াকারের সামনে যে টাসেলের কথা বললেন খলিলুর রহমান, এইটা আমার অতটা জানা নাই আসলে কি টাসেল। তো সরকার গঠন করার দায়িত্ব তো মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার সময় ওয়াকারুজ্জামান বলতে এটা নির্বাচিত সরকারের সিদ্ধান্তটা নেওয়া উচিত। তো এখানে আপনার সেইটা এখানে তো জেনারেল ওয়াকারের কোনো হাত নেই, সরকার গঠনের দায়িত্ব হলো ক্ষমতাসীন দলের। তো ক্ষমতাসীন দল যেভাবে মনে করেছে সেইভাবে। তবে ক্ষমতাসীন দলের বিশেষ করে যে প্রধানমন্ত্রী, ইলেক্ট প্রধানমন্ত্রী, সেইটারও একটা কিন্তু বেসলাইন থাকে, কাদেরকে নেওয়া যায় কাদেরকে নেওয়া যায় না।
এখানে আমরা এই উদাহরণটা এবার সৃষ্টি করতে পারতাম। খুনের মামলার আসামি, ঋণখেলাপি, দ্বৈত নাগরিক, সাংবিধানিক ভাবে যাদের এইখানে ডিবার্ট, যাদের নির্বাচন করার কথা না, তাদেরকে যদি সরিয়ে রাখা হতো। কারণ বিএনপির সামনে এখন এত বেশি অপশনস, একটা সিটে মানে 3 জন থেকে 5 জন পর্যন্ত ভালো প্রার্থী আছে, ভালো প্রার্থী আছে। তো প্রার্থী তো কোনো অভাব নাই, বা সরকার চালাবার জন্য ভালো মানুষের তো কোনো অভাব নাই। এর বড় কেন তাদেরকে আনলো, এইটা আস্তে আস্তে আরো বের হবে। ওই যে বললাম, হয়তো যেখানে অনেক ধরনের ম্যানিপুলেশন হয়, অনেক ধরনের ক্যাশ অ্যান্ড কাইন্ড হয়, অনেকে বলে থাকে। এইটা ওনারই চয়েস। এবং যারা ওনার হৃদযন্ত্রে ঢুকতে পেরেছে, যারা ওনার ইনার কোটারিতে ঢুকতে পেরেছে, তারা এখানে পদায়ন হয়েছে। আর যারা ইনার কোটারিতে ঢুকতে পারেনি, তারা এসে থাকবে, কোনো পদে থাকবে না। নর্মাল একটা বিএনপির একজন কর্মী, সমর্থক এবং একজন ভোটার হিসেবে তারা জীবনযাপন অতিবাহিত করবে। ধন্যবাদ। ববি এসজাদ এবং নূরের কথা বললেন, এইটা আমার মনে হয় কি যে তারেক সাহেবের একটা অন্য ধরনের একটা হিসাব আছে ওনার। মানে কি হিসাব? উনি যাদেরকে মনে করে যে এরা তার ভাষায় তার লয়ালিটি থাকবে, লয়াল থাকবে, এবং উনি যাদের উপরে মনে করে যে আস্থা রাখা যায়, সেই ধরনের লোককে উনি বেছে নিয়েছেন আর কি। কিন্তু জিয়াউর রহমানের ক্যাবিনেটে কারা ছিল? জেনারেল নুরুল ইসলাম শিশু, মোস্তাফিজুর রহমান, কর্নেল অলি, আপনার মাজেদুল হক, ওবায়দুর রহমান, এই ধরনের লোক ছিল। তো সেইটার সাথে যদি আপনি তুলনা করেন, এবার ছাত্র ব্যাকগ্রাউন্ডের সবাই বেশি, ছাত্র ব্যাকগ্রাউন্ডে যারা আসছে তাদের তো আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকে না। সেনাবাহিনী অফিসার অথবা যারা প্রশাসনে কাজ করছে, এরা আপনি একটা সেকেন্ড লেফটেন্যান্ট যে ম্যাচুরিটি নিয়ে তারা কমিশন পায়, বা প্রশাসন পরিচালনা করার যে অভিজ্ঞতা থাকে, বা যে কমিটমেন্ট থাকে, এইটা ওই 1000 ছাত্র দলেরও থাকে না, পারবে না তারা। কারণ দুইটা আলাদা। ছাত্র রাজনীতি হইলো কিছু মিছিল মিটিং করা, এবং এর অধিকাংশ চাঁদাবাজির সাথে জড়িত। তারা জানে চাঁদাবাজি কিভাবে করতে হয়। আর ডিফেন্স অফিসারকে শিখানো হয় কিভাবে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে হয়। যার জন্য আমেরিকার ইতিহাসে 46 জন প্রেসিডেন্টের ভিতরে 34 জন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। যার জন্য আজকে আমেরিকার ওই জায়গায়। পৃথিবীর ইতিহাসে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে সবচেয়ে বেশি সফল রাষ্ট্রনায়ক আসছে। আপনার আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে নেপোলিয়ন দ্য বোনাপার্ট, চার্লস দ্য গল, আমেরিকার তো আমরা বললাম কামাল আতাতুর্ক, মার্শাল টিটু, আপনি টেল এনিওয়ান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো জেনারেলদের জেনারেল ছিল, 80টা যুদ্ধ করেছে, সেইখানে 23টা বড় যুদ্ধ করেছে। সো সেইখানে দেখেন যে মিলিটারি ব্যাকগ্রাউন্ড অথবা ল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, তারা রিলেটিভলি অনেক বেশি ভালো করে রাজনীতিতে। মিলিটারি জানে কিভাবে দুষ্ট লোককে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে রাষ্ট্র যেখানে স্ট্রিম রুলিং প্রয়োজন সেখানে স্ট্রিম রুলিং করতে পারে। আর লয়াররা জানে ন্যায্যতা এবং সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা আসছে তারা খুব কম সফল হয়েছে। তো উনি এই 80% প্রায় ছাত্র ব্যাকগ্রাউন্ড আসছে, এই থেকে কতটুকু সফল হবে এটা সময় বলে দেবে। সেই জন্য ওই যে ববি হাজ্জাদ বলেন, বলেন, এদেরকে না, ওনার ওই ইনার কোটারিতে যারা ঢুকতে না পেরেছে, ওনার একটা ইনার কোটারি আছে, মানে অন্তর্বর্তী, তার অন্তরের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ওইখানে যারা ঢুকতে পেরেছে তারাই তার মন্ত্রিসভায় আসছে। আর ওইখানে যারা ঢুকতে পারে নাই, তারা যত স্যাক্রিফাইস করুক, যা কিছু করুক, অত কিছু যায় আসে না। মনে করেন আমি নিজে জেল খেটেছি, আমি 5ই আগস্টের আগে যে কজন মানুষ জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলছে তার ভিতরে আমি একজন। ভয় ডর উপেক্ষা করে সমস্ত প্রমাণে কথা বলছি, মাঠে মিছিল মিটিং করেছি, গুলি খেয়েছি, এইগুলো সব করেছি। কিন্তু ওই যে ওনার যে ইনার কোটারি, ইনার সার্কেল, ওখানে আমার যাওয়ার সুযোগ পায় না, বা কিভাবে যায় তাও আমি জানি না। যার জন্য ওনার ওই ইনার সার্কেলে যারা ঢুকতে পেরেছে তারা এখানে পদায়ন হয়েছে, তারা রাষ্ট্র চালাবে। এখন কিভাবে রাষ্ট্র চলবে সেটা সামনের দিনগুলোতে আরো বেশি পরিষ্কার হবে। এখন